হ্যালো স্টুডেন্টস, আমরা নিউটনস লজ অফ মোশন সেকেন্ড এপিসোড শুরু করছি। প্রথম এপিসোডে আমরা নিউটনস ফার্স্ট ল এবং সেকেন্ড ল আলোচনা করেছি। সেকেন্ড লতে মেজারমেন্ট অফ ফোর্স, বলের পরিমাপ, ইউনিট, ডাইমেনশন এগুলো আলোচনা করা হয়েছে। থার্ড ল, তৃতীয় সূত্রে নিউটন বলেছিলেন এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। মেনলি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। হোয়াট ইজ অ্যাকশন অ্যান্ড হোয়াট ইজ রিয়াকশন? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলতে আমরা কি বুঝি? আমি এই ক্রিয়া এবং প্রতিক্রিয়াটা তোমাদের বোঝাবার জন্য আমি কতগুলো এখানে ছবি এঁকে রেখেছি। আমরা প্রথমে দেখি যে যদি একটা দড়ি টানাটানি খেলার কথা আমরা আলোচনা করি, এক পক্ষ দড়িটাকে এদিকে টানার চেষ্টা করছে, আর এক পক্ষ ঠিক উল্টো দিকে টানার চেষ্টা করছে। দেখো, তাহলে প্রথম পক্ষ দড়িটাকে টানছে যেদিকে, দ্বিতীয় পক্ষ ঠিক তার বিপরীত দিকে টানছে। ঠিক আছে? সুতরাং এই যে দড়িটা, এই দড়িটার উপর যে পরিমাণ বল কাজ করবে, একটা দড়ি নিয়ে তুমি এবং আমি যদি টানাটানি করি, দেখা যাবে যে দেখো এই দড়িটার উপর কিন্তু একটাই মাত্র ফোর্স কাজ করবে, যদিও দুপক্ষ দুদিকে টানছে। তাহলে এই পক্ষ টানার জন্য এর একটা প্রতিক্রিয়া বল এদিকে কাজ করলো, এই টানবো বলেই তার একটা প্রতিক্রিয়া বল এদিকে কাজ করলো। দিস ইজ কল্ড রিয়াকশনাল ফোর্স। ঠিক একই রকম ভাবে এই পক্ষ, দ্বিতীয় পক্ষ তাকে বাম দিকে টানার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে ডান দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করলো। দড়ির ক্ষেত্রে আমরা গতদিন মনে হয় বলেছিলাম, না বলিনি, দড়ির ক্ষেত্রে হ্যাঁ বলেছিলাম, দড়ির ক্ষেত্রে যে এই প্রতিক্রিয়া বলটাকে এখানে আমরা কি বলি? টেনশন। তাহলে দুদিকে দুজন বল দ্বারা টানলেও দড়ির উপর কিন্তু যে প্রতিক্রিয়া বলটা কাজ করছে সেটা কিন্তু একটাই, এবং সেটাকে আমরা বলছি টি বা টেনশন। ঠিক আছে? আবার দেখো, আমরা যখন হাঁটার চেষ্টা করি, একজন মানুষ যখন কোন রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করে, তখন সে তার পা দিয়ে মাটির উপর একটা বল প্রয়োগ করে। কিভাবে? তির্যকভাবে, অবলিকলি। দেখো, সে অবলিকলি একটা বল প্রয়োগ করেছে, মাটিও তাকে একটা প্রতিক্রিয়া বল ফেরত দিয়েছে। এই বলটাকে আমরা বলবো, ঠিক তার প্রযুক্ত বলের বিপরীত দিকে যে বলটা প্রযুক্ত হচ্ছে, এই বলটাকে আমরা বলবো প্রতিক্রিয়া বল। ঠিক আছে? একই রকম ভাবে যদি তুমি একটা বাক্সকে সামনের দিকে ঠেলার চেষ্টা করো, তাহলে এটা হলো তোমার প্রযুক্ত বল। বাক্স কি করবে? বাক্স তোমাকে একটা বল তোমার হাতের উপর প্রয়োগ করবে, এটাকে আমরা বলতে পারি প্রতিক্রিয়া বল। কি ঠিক আছে? দেখো, ঠিক একই রকম ভাবে আমরা যখন কোন নৌকো জলে ভাসছে, সেখান থেকে আমরা যদি তীরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করি, when we jump from a boat to the shore, দেখো এই ব্যক্তিও এই নৌকোর উপর একটা বল প্রয়োগ করলো, নৌকো কি করলো? ওই ব্যক্তির উপর একটা প্রতিক্রিয়া বল ফেরত দিল। এটা নৌকোর দ্বারা, বালকের দ্বারা প্রযুক্ত বল, এটা নৌকোর দ্বারা প্রতিক্রিয়া বল। ফলে আমরা কি দেখব না, দেখব নৌকোটা এদিকে পেছবে আর বালকটা তীরে গিয়ে পৌঁছবে। ঠিক আছে? তাহলে আমরা প্রতিক্রিয়া বল সম্পর্কে নিশ্চয়ই যে উদাহরণগুলো তোমাদের দিলাম, এক্সাম্পলগুলো দিলাম, নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। অর্থাৎ যখন আমি কোনো বল প্রয়োগ করব, তার
বিপরীতে যে বলটা কাজ করবে সেটাকেই আমরা বলা হবে প্রতিক্রিয়া বল। ঠিক আছে। হ্যাঁ, প্রতিক্রিয়া বল সম্পর্কে আমরা আরো একটু ডিটেলস আলোচনা করি। আমরা অনেক সময় বলি নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স, লম্ব প্রতিক্রিয়া বল, এটাকে আমরা বলি লম্ব প্রতিক্রিয়া বল। লম্ব প্রতিক্রিয়া বল। when reactional force is perpendicular to the contact surface, যখন প্রতিক্রিয়া বলটা কন্ট্যাক্ট সারফেসের সাথে লম্বভাবে থাকবে তখন তাকে আমরা বলবো লম্ব প্রতিক্রিয়া বল। আমি একটা মেজের উপর একটা বস্তুকে রাখলাম, এই বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে, এটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাকে আমরা বলতে পারি অভিকর্ষ বল, এটাকে আমরা বলি অভিকর্ষ বল। ঠিক আছে। তাহলে এই অভিকর্ষ বল এই মেজের উপর প্রযুক্ত হওয়ার ফলে মেজে তাকে একটা প্রতিক্রিয়া বল দিল, এটা হলো প্রতিক্রিয়া বল। এবং এই প্রতিক্রিয়া বলটা 90 ডিগ্রি দেখো লম্বভাবে থাকার জন্য এটাকে আমরা বলতে পারি লম্ব প্রতিক্রিয়া বল। আমরা এখানে প্রতিক্রিয়া বলগুলোকে জেনারেলি আর দিয়ে লিখেছিলাম, এখানে দেখো আমরা এন দিয়ে লিখেছি, যেহেতু এটা নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স। এটা এটার সঙ্গে সমান হতে পারে, আর কিন্তু এটা প্রতিক্রিয়া বল, এটা কিন্তু অভিকর্ষ বল, এটা লক্ষ্য রাখতে হবে। আবার দেখো, আমি যদি এই বস্তুটাকে অনুভূমিক তলের উপর না রেখে একটা নত তলের উপর রাখতাম, তলটা যদি আনত থাকতো, থিটা কোণে আনত কোনো তলের উপর থাকতো এরকম, তখন দেখো ওজন কাজ করতো নিচের দিকে, অভিকর্ষ বল। তাহলে এখানে লম্ব প্রতিক্রিয়া বল কোনটা হতো? তখন এখানেও ঠিক বিপরীত দিকে হয়ে গেছিল, এখানে বিপরীত দিকে নয়। দেখো এখানে এই যে তোমার আনত তল, তার সঙ্গে লম্বভাবে এই কাজ করবে লম্ব প্রতিক্রিয়া, দিস ইজ 90 ডিগ্রি লম্ব প্রতিক্রিয়া বল। আমাকে এখানে এই লম্ব প্রতিক্রিয়া বলের মান বার করতে হবে। ঠিক আছে। একই রকম ভাবে আমরা যদি বলি যে এবি একটা ল্যাডার, এবি একটা দণ্ড, তাকে একটা দেওয়াল এবং মেজের উপর একটা নির্দিষ্ট কোণে আমি রেখেছি। ঠিক আছে। তাহলে এখানে প্রতিক্রিয়া বলগুলো কোথায় কাজ করছে? দেখো, যেহেতু দণ্ডটা এই মেজের ওপর এই বি বিন্দুতে লেগে রয়েছে, তাহলে বি বিন্দু থেকে লম্বভাবে এটা হলো তোমার লম্ব প্রতিক্রিয়া বল। ঠিক দেওয়ালের এ বিন্দুতে লেগে রয়েছে, দেওয়াল থেকে দেওয়ালটার সঙ্গে লম্বভাবে এটা হলো লম্ব প্রতিক্রিয়া বল, এবং এর মধ্যবিন্দু থেকে এর ওজনটা কাজ করবে নিচের দিকে। ঠিক আছে। দেখো, অর্থাৎ আমরা তৃতীয় গতিসূত্র আলোচনা করতে গেলে আমাকে প্রতিক্রিয়া বল এবং লম্ব প্রতিক্রিয়া বল সম্পর্কে আগে খুব ভালো ধারণা তৈরি করতে হবে। এখানে একটা ফুটবল রাখা আছে, এটা একটা ফুটবল। কিভাবে রাখা আছে? না, দুদিকে দুটো টেবিলের মাঝখানে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপের মধ্যে রাখা আছে। দেখো এখানে লম্ব প্রতিক্রিয়া বল কোথায়? দেখো এই যেখানে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা পয়েন্টে এটা টাচ করে রয়েছে, এখান থেকে এই সেন্টারের সঙ্গে যে রেডিয়াস সেই বরাবর লম্ব প্রতিক্রিয়া বল, এখানেও তাই, কিন্তু ওজন কাজ করছে অবিলম্বভাবে নিচের দিকে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। ঠিক আছে। তাহলে আমরা তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া এবং প্রতিক্রিয়া এবং লম্ব প্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চয়ই কিছু ধারণা তৈরি করতে পেরেছি। ঠিক আছে। তাহলে এইবারে আরেকটু আলোচনা করা যাক যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে তার রেজাল্ট কি হতে পারে। যখন ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই সংস্থার উপর প্রযুক্ত হয়, যেমন এখানে একটা দড়ি, এখানে দড়িটা একটা সংস্থা, তার উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাজ করছে, তখন দড়িটা বা সংস্থারই সাম্য অবস্থায় থাকে। তাহলে আমরা বলতে পারি যখন ক্রিয়া ও প্রতিক্রিয়া
একই সংস্থার উপর কার্যকরী হয়, একই সংস্থার উপর, এখানে দড়িটা একটা সংস্থা, একই সংস্থার উপর কার্যকরী হয় তখন সাম্য বা ইকুইলিব্রিয়াম বা সাম্য প্রতিষ্ঠা হয়। দেখো, তাহলে এই দড়িটা এক জায়গায় থাকবে। কিন্তু নাম্বার 2, যখন ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন সংস্থার উপর প্রযুক্ত হয়, ভিন্ন সংস্থার উপর প্রযুক্ত হয়, তখন কি হয়? তখন প্রতিটি সংস্থা ত্বরণে গতিশীল হয়। প্রতিটি সংস্থা ত্বরণে গতিশীল হয়। ঠিক আছে? যেমন এই নৌকো থেকে যখন বালকটা তীরে ঝাঁপ দিচ্ছে, দেখো বালকটা বল প্রয়োগ করছে কার উপর? নৌকোর উপর। ক্রিয়া, নৌকো কি কার উপর বল প্রয়োগ করছে? বালকটার উপর। যতক্ষণ তারা একসঙ্গে থাকবে ততক্ষণ কিন্তু কোনো মুভমেন্ট হবে না। যেই ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে এই বালকটার পা নৌকো থেকে উঠে যাবে, তখন কি হবে না, এই প্রতিক্রিয়া বলের জন্য নৌকোটা ত্বরণে এই তীরে এসে পৌঁছবে, আর নৌকোটাকে কি দেখবো? পিছন দিকে পিছিয়ে যেতে। তাই আমরা বলি নৌকো থেকে যখন কোনো বালক তীরে ঝাঁপ দেয়, বালকটি তীরে গিয়ে পৌঁছয় আর নৌকোটা পিছন দিকে পিছিয়ে আসে। এখানে নৌকো এবং বালক ভিন্ন সংস্থা, ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন সংস্থার উপর প্রযুক্ত হয়েছে, তাই তারা প্রত্যেকে ত্বরণে গতিশীল অবস্থায় রয়েছে। ঠিক আছে? দেখো, তাহলে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের প্রভাবের ফলে কি রেজাল্ট পেতে পারি সেগুলোকে আমরা আলোচনা করলাম। তো এইরকম বেশ কিছু প্রয়োগ আমরা লক্ষ্য করতে পারবো। ঠিক আছে? প্রথমে আমরা আসি রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। সূত্রটা কি? যখন কোনো সংস্থার উপর বাহ্যিক বল প্রযুক্ত না হয় তখন সংস্থাটির মধ্যে অবস্থিত কণাগুলি নির্দিষ্ট কোনো অক্ষ বরাবর রৈখিক বেগের বীজগণিতীয় সমষ্টি ধ্রুবক থাকে। ঠিক আছে? কি বললাম? when no any external force is applied on a system, then the linear momentum of the particles of that system with respect to any axis remains constant. আরেকবার,
যদি কোনো সংস্থার ওপর কোনো প্রকার বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তবে সংস্থার মধ্যস্থিত কণাগুলির কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর রৈখিক ভরবেগের বীজগাণিতীয় সমষ্টি ধ্রুবক থাকে। দেখ, ঠিক আছে, আমরা এটা বলে দিলাম, তোমরা একটু চিন্তা ভাবনা করো। আমরা দেখাই, ধরা যাক এইটা একটা অ্যাক্সিস, নির্দিষ্ট একটা অক্ষ। এখানে M1 একটা কণা এবং M2 আরেকটি কণা একই সংস্থার অন্তর্গত U1 এবং U2 বেগে গতিশীল। একই সংস্থা অন্তর্গত দুটো কণা M1 এবং M2 একই অক্ষ বরাবর U1 এবং U2 বেগে গতিশীল। ধরা যাক U1 গ্রেটার দেন U2। তার খুব স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর কি হবে, এরা পরস্পরের সাথে ধাক্কা খাবে। যখন ধাক্কা খাবে তখন নিশ্চয়ই প্রথম দ্বিতীয়টার উপর একটা বল প্রয়োগ করবে, আর দ্বিতীয়টাও কি করবে, একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এটা F1, এটা F2, ঠিক আছে, বা F12, এটা 2-1, ঠিক আছে। এবং দেখা যাবে এই সংঘর্ষের পর তারা, বা ধাক্কা লাগার পর তারা আবার গতিশীল অবস্থায় আছে V1 এবং V2 বেগে। আবার তারা গতিশীল অবস্থায় আছে V1 এবং V2 বেগে। তাহলে দেখো, M1 M2 মিলিতভাবে একটা সংস্থা, তাদের উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয়নি, কেউ বল প্রয়োগ করেনি, তারা নিজেরা গিয়ে ধাক্কা খেয়েছে। ধাক্কা খাওয়ার ফলে তাদের মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কার্যকরী হয়েছে। অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল আমরা বলতে পারি F12 ইকুয়াল টু F21, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান। যতক্ষণ ধরে সংঘর্ষ হয়েছে, যদি আমরা সেই সময়টা দিয়ে উভয় পক্ষকে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, F12 ইন্টু টি ইকুয়াল টু F21 ইন্টু টি। আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখিয়েছি যে প্রযুক্ত বলকে যদি সময় দিয়ে গুণ করা যায় তাহলে কি হবে, ইম্পালস। ইম্পালস অর্থাৎ এটা হবে I1, দ্যাট ইজ প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, এবং এটা হবে I2, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। কেন, এখানে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করেছে। তাহলে আমরা I1টাকে লিখতে পারি M1 ভরবেগের পরিবর্তন। আগে ভরবেগ কত ছিল, M1 U1, এখন কত হয়েছে M1 V1, সরি M1 V1 মাইনাস M1 U1। একই রকম ভাবে এটাকে কত লিখব, M2 V2 মাইনাস M2 U2। ঠিক আছে, তাহলে আমরা একটু সাজিয়ে নিতে পারি। তাহলে কি হবে, M1 V1 প্লাস M2 V2 ইকুয়াল টু M1 U1 প্লাস M2 U2। দেখো, তাহলে যখন কোনো বাহ্যিক বল প্রযুক্ত হবে না, তখন এরূপ সংঘর্ষের ফলে এই নির্দিষ্ট অক্ষ বরাবর রৈখিক ভরবেগের সমষ্টি দেখো সর্বদা ধ্রুবক। এটা ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম, এটা ফাইনাল লিনিয়ার মোমেন্টাম। দেখো, ঠিক আছে, দেখুন
এটাকে আমরা বলতে পারি যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র প্রমাণিত হলো। এই যে সংঘর্ষটা ঘটেছিল, এই সংস্থার মধ্যে যে কণাগুলো ছিল তাদের মধ্যে, তাদের সংঘর্ষের পূর্বে রৈখিক ভরবেগ যা ছিল, সংঘর্ষের পরেও রৈখিক ভরবেগ একই আছে। ঠিক আছে, দেখো ঠিক আছে। হ্যাঁ, আমাদের অনেক সময় প্রমাণ করতে বলতে পারে যে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে কি তৃতীয় সূত্র পাওয়া যেতে পারে? রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে কি তৃতীয় সূত্র পাওয়া যেতে পারে? দেখো, এটা কিন্তু খুব সহজেই আমরা প্রমাণ করলাম। দেখা যাক। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে তৃতীয় গতিসূত্র। দেখো, ধরা যাক কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর দুটি কণার ভরবেগ P1 এবং P2। কোন নির্দিষ্ট অক্ষ বরাবর দুটি কণার ভরবেগ হয়েছে P1 এবং P2, এবং P1 প্লাস P2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক। অর্থাৎ তারা রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র মেনেই গতিশীল। ঠিক আছে, আমরা কাজ করি, এই সমীকরণটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি। কেন না, ভরবেগ সময়ের দ্বারা পরিবর্তিত হয়। তাহলে ডি বাই ডিটি অফ P1 প্লাস ডি বাই ডিটি P2 ইকুয়াল টু 0। কেন না, কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশির অবকলন বা ডিফারেন্সিয়েট করলে আমরা শূন্য পাই। দেখো, সো এটাকে আমরা লিখতে পারি ডি বাই ডিটি অফ M1, M1 V1 যা খুশি ইকুয়াল টু, এটা দিয়ে পাশে নিয়ে যাই, মাইনাস ডি বাই ডিটি অফ M2 V2। দেখো, ঠিক আছে। সো দেয়ারফর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামকে আমরা কি বলতে পারি? ফোর্স। সো দিস ইজ F1 ইকুয়াল টু মাইনাস F2। অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ইকুয়াল অ্যান্ড অপোজিট। আচ্ছা, দিস ইজ থার্ড ল। ঠিক আছে, দেখো, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা এই রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে কয়েকটা প্রয়োগ, আমরা ক্লাস 9-10-এ একটা প্রয়োগ খুব ভালোভাবে পড়েছি। আমরা সকলে জানি রিকয়েল ভেলোসিটি অফ গান, অর্থাৎ কোনো বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ। কোনো বন্দুক থেকে গুলি ছোঁড়া হলে বন্দুকটা পিছিয়ে আসে, সেই প্রতিক্ষিপ্ত বেগের মান কত? এর দুটো কন্ডিশন আছে, কিন্তু আমরা কিন্তু একটা কন্ডিশনে পড়েছি। আমরা প্রথম কন্ডিশন বলছি, রিকয়েল ভেলোসিটি অফ গান, অর্থাৎ ধরে নাও
এইটা আমরা বন্দুক, এই বন্দুকের ভর হচ্ছে এম, এর মধ্যে একটা গুলি আছে, তার ভর হচ্ছে স্মল এম। আমি যখন গুলিটাকে এই বার করে দিলাম ইউ বেগে, তাহলে এই বন্দুকটা কত বেগে পেছবে, এই ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে এই গুলিটার গতিবেগ ইউ কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু দ্য আর্থ সারফেস। ঠিক আছে, তাহলে গুলির গতিবেগ, গুলির গতিবেগ ইউ কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু দ্য আর্থ, পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে, অবশ্যই। ঠিক আছে, এবং ধরি বন্দুকের গতিবেগ, বন্দুকের গতিবেগ ভি কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু দ্য আর্থ, এটাও পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে। তাহলে এখানে রেফারেন্স ফ্রেমটা আমার একই, পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষেই আমরা এই গতিবেগ এবং এই গতিবেগকে ধরেছি। তাহলে আমরা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন অনুযায়ী এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি, তাহলে কি লিখব না, আগে যে প্রত্যেকের গতিবেগ 0 ছিল, 0 উইল বি ইকুয়াল টু এম ইন্টু ইউ প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি। তাহলে আমরা এখান থেকে বার করতে পারবো ভি ইকুয়াল টু মাইনাস এই নেগেটিভ চিহ্নের অর্থ যে গুলি যেদিকে যাবে বন্দুকটা তার উল্টো দিকে আসবে, পিছন দিকে, এই জন্য আমরা বলি রিকয়েল ভেলোসিটি অফ গান। কি ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার, যদি এই গুলিটার গতিবেগ পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে না হতো তাহলে কি হতো দেখো। ঠিক আছে, তাহলে কেস নাম্বার 2, 2 নম্বর কেস, আমরা এই গুলির গতিবেগ ধরলাম উইথ রেসপেক্ট টু দ্য গান, উইথ রেসপেক্ট টু দ্য গান, আর বন্দুকের গতিবেগ উইথ রেসপেক্ট টু দ্য আর্থ। দেখো এখানে কিন্তু রেফারেন্স ফ্রেম দুটো আলাদা, গুলিটার গতিবেগ হয়েছে বন্দুকের সাপেক্ষে, আর বন্দুকের গতিবেগ হয়েছে গুলির সাপেক্ষে, সরি আর্থের সাপেক্ষে, পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে। তাহলে আমার এই ভি এর মানটা কত হবে? একটু রিলেটিভ ভেলোসিটির কথাটা চিন্তা করো, আপেক্ষিক গতিবেগের কথাটা চিন্তা করি আমরা। তাহলে আমরা প্রথমে লিখি রিলেটিভ ভেলোসিটি বা ভেলোসিটি অফ বুলেট with respect to the gun will be equal to velocity of bullet minus velocity of gun will be equal to u, sorry equal to u, ঠিক আছে। and secondly relative velocity of gun with respect to the earth may be written as velocity of gun minus velocity of the earth, and that will be equal to v. Clear? দেখো অ্যাডিং দুটোকে অ্যাড করে দাও, দেখো this cancel, what is velocity? Velocity of bullet minus velocity of earth, and that will be equal to u plus v. Okay, and that may be written as velocity of bullet with respect to the earth. দেখো তাহলে আমরা যখনই আমাদের গুলির গতিবেগ এবং বন্দুকের গতিবেগ ডিফারেন্ট সিস্টেমের রেসপেক্টে থাকবে, আমাদের কি করতে হবে না একই সিস্টেমের রেসপেক্টে নিয়ে আসতে হবে, অর্থাৎ সব দুটোকেই নিয়ে আসতে হবে উইথ রেসপেক্ট টু দ্য আর্থ, পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে আমরা নিয়ে এসেছি। এখন নাও
এখন আমরা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, নাও লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন। ইনিশিয়াল 0 ছিল, গুলির মোমেন্টাম m ইন্টু দিস, ইউ প্লাস ভি প্লাস m ইন্টু ভি। ওকে, নাও mu প্লাস mv plus capital MV. Therefore, V will be equal to minus mu by m plus m. ঠিক আছে, অবশ্যই ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, খুব ভালো প্রবলেম। ওকে, সেকেন্ড প্রবলেম। Second problem. হ্যাঁ, ধরা যাক এই বোম, একটা বোম যার মাস হচ্ছে 3m, একটা বোম তার মাস হচ্ছে 3m। ইট ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, এটা স্থির অবস্থায় ছিল। সাডেনলি ইট এক্সপ্লোডস, হঠাৎ করে এটা ভেঙে গেল। অ্যান্ড বা সাডেনলি ইট এক্সপ্লোডস টু 3 পার্টস, 3 ইকুয়াল পার্টস, এটা 3টে ভাগে ভেঙে গেল, হঠাৎ করে এটা 3টে ভাগে ভেঙে গেল। ওকে, আমি সিমিলার মাস ধরছি, নাও হতে পারে। ওকে, এটা 3টে ভাগে ভেঙে গেল। ওকে, লেট, ঠিক আছে, তোমার কথা মতো আমি ধরলাম যে না 3টে ইকুয়াল মাস নয়, m1 m2 m3। ওকে, এটা 3টে ভাগে ভেঙে গেল। বলছি এনি টু অফ দেম এক্সপোর্টস করার পর আমরা কি দেখলাম যে এনি টু অফ দেম, তাদের মধ্যে যে কোনো দুটো, এনি টু অফ দেম মুভস পারপেন্ডিকুলারলি, তাদের মধ্যে এই আফটার এক্সপ্লোরেশন দিস ইজ m1, it moves along this direction v1, and second this is m2, this moves along this direction v2, and what is the velocity of the third? তাহলে তৃতীয়টার ভেলোসিটি কোন দিকে হবে? ওকে, দেন ফাইন্ড দ্য velocity of the third. দেখো, this is along x axis, this is along negative y axis, so let the third m3 along this direction, let along this direction, capital V. Okay, m1 along this direction, m2 downward direction, so let this is capital V. Okay, here also we apply linear momentum conservation. কেন? এখানেও দেখো, ডিউ টু এক্সপ্লোরেশন, যখন এক্সপ্লোরেশন হয়েছে নো ওয়ান অ্যাপ্লাইড এনি ফোর্স, তার উপর কেউ কোনো বাহ্যিক বল প্রয়োগ করেনি, কোনো বাহ্যিক বল তার উপর প্রয়োগ করা হয়নি। ঠিক আছে, সাডেনলি এক্সপ্লোডস, হঠাৎ করে বাস্ট করেছে। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম pi equal to 0, that is 3m into, তুমি যদি বলো 3m into velocity 0, so this is equal to 0, initial momentum 0. ঠিক আছে, আফটার এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশনের পর মোমেন্টাম p1 p2 p3, let p1 equal to m1 v1 along x axis, x অক্ষ বরাবর,
P2 P2 M2 V2 along negative y axis. ওকে, তুমি ধরতে তুমি এদিকে পজিটিভ এক্স অ্যাক্সিস ধরতে পজিটিভ ওয়াই অ্যাক্সিস ধরতে পারতে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। অ্যান্ড P3 will be equal to M3 into capital V with angle theta with negative x axis. Let this is negative x axis. Theta with negative x axis. আমরা ধরলাম এটা নেগেটিভ এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে গেছে। ওকে, ঠিক আছে। সো as momentum is a vector quantity, so momentum of third particle, ঠিক আছে, এই তৃতীয় কণার যে মোমেন্টাম তাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে ফেলতে পারি। ওয়ান along this direction and another along this direction. This is P3 cos theta and this is P3 sin theta. Okay, so P3 momentum has two component, M3V cos theta প্লাস বা এটাকে বলতে পারো মাইনাস আই অ্যাক্সিস প্লাস M3V সাইন থিটা জে অ্যাক্সিস। ওকে, অলসো আমরা এইগুলোকেও আমাদের এই মোমেন্টামগুলোকে এটাকে লিখতে পারতাম আমি আই ক্যাপ, এটা লিখতে পারতাম মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, তাহলে বাই লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, ওকে, along x axis, initial momentum 0, will be equal to final momentum M1 V1 I cap plus M3 into V cos theta with a negative sign. Okay, I cap along y axis, or এটাকে আমরা or দিয়ে লিখে নিই, or M3 V cos theta will be equal to M1 V1. Okay, this is equation number 1. Similarly, along y axis also before explosion y axis বরাবর momentum 0 ছিল, equal to now M3V sin theta j cap minus M2 V2 j cap. Okay, so this may be also written as M3V sin theta will be equal to M2 V2. This is equation number 2. Okay, so dividing 2 by 1, আমরা যদি ইকুয়েশন 2 ডিভাইড বাই ইকুয়েশন 1 করি, দেখো M3V ক্যান্সেল, tan theta, hence tan theta will be equal to M2 V2 by M1 V1, M2 V2 by M1 V1. Okay, so from this we can calculate theta. দেখো আমরা এখান থেকে থিটা বার করতে পারবো।
অলসো স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, 2 স্কোয়ার, ইকুয়েশন 2 কে স্কোয়ার করলাম প্লাস ইকুয়েশন 1 কে স্কোয়ার করলাম, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং উই অলসো গেট ক্যাপিটাল ভি। আমরা স্কোয়ারিং এবং অ্যাডিং করে দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, ক্যাপিটাল ভি স্কোয়ার বার করতে পারবো আর ভি বার করতে পারবো। ঠিক আছে, দিস অলসো ভেরি ইন্টারেস্টিং প্রবলেম।